দাঁড়া। এই কারবালা অস্ত্রকে সম্পূর্ণভাবে তোর সাহায্যকারী অস্ত্র করে রাখতে হলে তার জন্য দুটো শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত বলো? ওই কারবালা অস্ত্র হাতে থাকলে তবেই ওর শক্তি থাকবে। মানে তোমার কথার মানেটা কি? এই তলোয়ার শুধু তোর হাতে থাকা অব্দি ওর শক্তি থাকবে। ওই শক্তি ওই সময়ই থাকবে, শুধু তখনই এইটা তোর কাজে লাগবে। মানে কতদিন পর্যন্ত এটা শক্তি থাকবে? মূর্খ, এই সময় 3 গুণে হয় না, মাত্র কয়েক ঘন্টা। শুধুমাত্র আজকে বিকেলে সূর্য অস্ত যাবার সময়। তারপরে এইটা শুধুমাত্র একটা লোহার অস্ত্র। তারপর এটা একটা অকেজো বস্তু, সেই জন্য এটা বুদ্ধি করে তুই ব্যবহার কর। এটাই আমার ভাগ্যের সব থেকে দুর্বল সময় বলে আমার মনে হচ্ছে। তোর কথা আর তোর পরিস্থিতির জন্য তোর এইটা মনে হচ্ছে, কিন্তু ভীমের হাতের গদা আর অর্জুনের হাতের তীরধনুক থাকতেই হবে, সেটাই তাদের অলংকার। কোনটা কার হাতে থাকতে হবে আর কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা সময়ই বলতে পারে। একজনের অস্ত্র আর একজনের ব্যবহার করার ভ্রম বা চিন্তা যাই হোক অন্যজনের থাকে না। কিন্তু এত কম সময়ের মধ্যে এই কার্য সম্পন্ন করা কি সম্ভব? অসম্ভবের পথে এতদিন ঘুরে বেরিয়েছিস তুই। ধৈর্য আর সাহস যাদের আছে তারা প্রতিটা বাধাকে অতিক্রম করতে পারে। আমার বিশ্বাস যে তুই সেটা পারবি। সম্পূর্ণ বিপরীত দিকে বয়ে চলা হাওয়ার সঙ্গে লড়াই করার সময়, এত কম সময় সুযোগ থাকা সত্ত্বেও কিভাবে আমি জিতবো সেটাই চিন্তা করার সময় তোমাকেই তো সব জিজ্ঞাসা করলাম। তোর করা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আর তোরই প্রস্তাব মতো এই অস্ত্র আমি তোকে দিয়েছি। এটাই তোকে সব কিছু জানিয়ে দেবে। এটা যদি প্রথম শর্ত হয়, দ্বিতীয় শর্তটা আবার কি? এই অস্ত্র যতদিন তোর হাতে থাকবে প্রত্যেক যমগন্ধক কালে মহারুদ্রকে অভিষেক করতে হবে, পুজো করতে হবে। ওই অভিষেক করা জল দিয়ে এই অস্ত্রকে ধুতে হবে। কখনো হাত বদল করবি না, নিয়মটা খুবই কঠিন। অভিষেকের জল এইটার উপর তর্পণ করতে হবে, না করলে এই তলোয়ার নিজের শক্তি হারিয়ে ফেলবে। এই দুটো শর্ত মেনে বুঝে তোকে সবকিছু পালন করতে হবে, সেটা সম্পূর্ণ তোর দায়িত্ব। ঠিক আছে, এখন এমনিতেই অনেক সময় চলে গেছে আর করার জন্য অনেক কাজ পড়ে আছে। আমাকে এক্ষুনি ওই জঙ্গলের দেবীর মন্দিরে যেতে হবে। এই জয়ে তুমি আমার সঙ্গে থাকবে বলেই আমার বিশ্বাস। এবারে আমাকে যেতে হবে। রবি, একটু জোরে চালাও বাবা। রামমূর্তি বাবু, শেষ মুহূর্তে যদি দরকারি লোককে না পাওয়া যায় তাহলে কি হবে? ওই জঙ্গলের দেবীকে বাঁচাতেই হবে। ওই বিরাট ছেলেটা কোথায় থাকে সেটা কি আপনি জানেন? না গুরুদেব। ঠিক আছে, কোনো ব্যাপার না। সব শিষ্যদেরকেই আপনি এক্ষুনি জানান, জননীকে যখনই কেউ দেখতে পাবে তখনই যেন ওকে জঙ্গলের দেবীর মন্দিরের কাছে আসতে বলে। আচ্ছা গুরুদেব। আমি জানি জননীকে নিশ্চয়ই পাওয়া যাবে। দিদি, আঙ্কেলের যে অপমান হয়েছে তারপর ওনার কাছে যাওয়ার সাহস আমার আর নেই। আজ ওনার যা অপমান হয়েছে তার জন্য আমি দায়ী। আমাকে বিরাটকে খুঁজতে যেতে হবে। দয়া করে আমাকে আটকাবেন না। আপনি যা বললেন পুলিশ বিরাটকে খুঁজে বের করতে পারবে না। আমি এখন না গেলে বিরাটের কি হবে আমি জানি না। উনি এখন কোথায় আছে আমি জানি না। প্লিজ দয়া করে আমাকে আটকাবেন না। আমার কোনো কাজের জন্য যদি আপনার আবার অপমান হয় তাহলে এই জন্মে আমি আর আপনাকে মুখ দেখাবো না। বল শোভা,
আমাকে কেন ডেকেছিস তুই? গুরুদেব, আমাদের শিকার খাঁচা থেকে পালিয়ে গেছে। বাজ পাখিকে খোঁজার জন্য ও যাচ্ছে। যেতে দে, যেতে দে। শিকার যদি নিজেই শিকারীর কাছে যেতে চায়, আমরা কি আর আটকাতে পারবো? যাকে ছাড়। না গুরুদেব, খাঁচা থেকে পাখি উড়ে গেলে আমরা কি করব? ওটা আমি পেয়ে গেছি। ওই পাখির আর আমার দরকার নেই কোনো। ওই সব কিছু আমি অনেক পেছনে ফেলে এসেছি। এখন আমি একটা বিশেষ শক্তি অর্জনের কথাই ভাবছি। ওই পাখির আর কোনো সাহায্য আমার লাগবে না। যেখানে যেতে চাই ছেড়ে দে ওকে। এখন আমাকে নির্জনে একা থাকতে দে শোভা। গুরুদেব, গুরুদেব, জননী, জননী, আরে রামমূর্তি বাবু নমস্কার। নমস্কার। গুরুদেব ভালো আছেন? ভালো আছেন? গাড়িতে জননীর জন্য অপেক্ষা করছেন। এসেছেন? হ্যাঁ। ভেতরে আসতে পারতেন তো তাহলে। সময় নেই, আপনি আগে জননীকে ডাকুন, তারপরে সবকিছু আপনাকে বলবো। হ্যাঁ, বিলাসিনী, বিলাসিনী। কি হয়েছে? গুরুদেব এসেছেন। জননীকে বোধহয় নিয়ে যাবেন। তুমি জননীকে ডেকে আনো, আমি ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ চলো। ঠিক আছে। জননী, নমস্কার গুরুদেব। মঙ্গল হোক। গাড়িতে কেন বসে আছেন? ভেতরে আসতে পারতেন তো। না, এখন একদম সময় নেই। জননীকে দিয়ে একটা বিশেষ পুজো করতে হবে। নমস্কার গুরুদেব। মঙ্গল হোক। গাড়িতে কেন বসে আছেন? ভেতরে আসতে পারতেন তো। না, এখন একদম সময় নেই। জননীকে দিয়ে একটা বিশেষ পুজো করতে হবে। ও, আর সেটাও জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে, আজকে সূর্য অস্ত যাবার আগেই। না হলে খুব বড় বিপদ হবে। শোনো, তোমার আদরের মেয়ে দেবসেনা আর জননী দুজনেই তো বাড়িতে নেই। এক্ষুনি আমি দুজনকে দেখে এলাম তো। দেখা যাচ্ছে না মানেটা কি? ঠিক করে দেখেছো? সব ঘরে খুঁজে দেখেছি, ওরা বাড়ির কোথাও নেই। দুজনেই বাড়িতে নেই, তার মানেটা কি? ওরা আশ্রমের দিকেই যাচ্ছে জানতে পারলাম। হ্যাঁ, পুরুষোত্তম বাবু, ওরা বেশি দূর যায়নি, এই কাছাকাছি আছে। আমরা ওদের খুঁজে নিয়ে জঙ্গলের দেবীর মন্দিরে পুজো করার পর আবার বাড়িতে দিয়ে যাব। হ্যাঁ। রামমূর্তি বাবু আসুন, তাড়াতাড়ি, সময় নেই। আরো কত দূর? আর বেশি দূর নয়। হারা যাবে না, যে কোনো মূল্যেই হোক এবারে আর হারা যাবে না। তাড়াতাড়ি যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কি? এখন আর অন্য কোনো রাস্তা নেই, এই একটাই রাস্তা রয়েছে। তাড়াতাড়ি তুমি হাঁটতে থাকো। মধ্যম মুহূর্তের সময় শুরু হতে এখনো দেরি আছে। গোধূলি মুহূর্তের মধ্যে প্রশস্ত জায়গাতে পৌঁছলেই হবে। আমাকে জল তর্পণ করতে হবে।
সূর্য তো এখনই ক্রমশ অস্ত যেতে চলেছে। সঠিক জায়গা পেলে তুমি আমাকে জানিও, ওইখানেই দাঁড়াবো আর তোমার অভিষেক করব। সঠিক জায়গা এলে আমি তোমাকে জানিয়ে দেব। এখন চলো এখান থেকে। দিদি, আঙ্কেল আমাকে কতবার বেরোতে বারণ করলেন, ওনার কথা না শুনেই আমরা চলে এলাম। এখন আশ্রমে কি করে যাব? গুরুদেবকেও তো বলিনি কিছু। জননী যাব বলে যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তখন আর এত চিন্তা করে কি হবে বল? ডিসিশন যখন নিয়েছি, কে কি ভাবলো তাতে আর কি এসে যায়? গুরুদেবের কাছে যাচ্ছি, উনি নিশ্চয়ই একটা উপায় বলে দেবেন আমাদের। তুই চিন্তা করিস না তো। জননী, মনে হচ্ছে ওই দিকে হাঁটলে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে দিদি। সাবধানে যাবি কিন্তু। রবি, গাড়িটা থামাও। জননী কাছেই কোথাও আছে। হ্যাঁ, খুঁজলে ঠিক পেয়ে যাব। থামাও। রামমূর্তি বাবু, হ্যাঁ, গুরুদেব। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছি আসছি গুরুদেব। হ্যাঁ, আসুন। আসুন আসুন গুরুদেব। দেখে নামুন গুরুদেব, সাবধানে সাবধানে। হ্যাঁ। দিদি, এরকম হেঁটে যেতে গেলে আশ্রমে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আমার শুধু ওই কাল চক্রের প্রয়োজন আছে। ওটার জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। নিজের বাবাকে আমি কুয়োর মধ্যে ফেলেছি। আমি এখন তোর হাতের মধ্যেই রয়েছি। তোকে কালচক্র পাইয়ে দেওয়ার আদেশ পেয়েছি। ওই আদেশের জন্যই আমি এখানে এসেছি। তোমার আদেশ পূর্ণ করার ব্যাপারে আমি কখনোই কোনো ভুল করব না। তুমি যেন আমাকে সাহায্য করার কথাটা ভুলে যেও না। কি হলো? পুজোর জন্য তো সময় আছে, আর আমি সেটা এখনো ভুলিনি। শুধু এটাই নয়, আমি বুঝতে পারছি তোর অনেক শত্রু উৎপত্তি হয়েছে। শত্রু? আমার? এই অষ্টবক্রের শুধু একটাই শত্রু। ওই গুরুদেব কোনোভাবেই এটা চায় না যে ওই কালচক্র অন্য কেউ পেয়ে যাক। ওনার পক্ষে কি সম্ভব হবে? সম্ভব বা অসম্ভব, উনি লক্ষ্য স্থির করলে তোর অসুবিধে হবে। শোনো তরবারি, এখন থেকে তুমি আমার গোলাম। আমার চিন্তাগুলো দূর করাই হলো এখন একমাত্র কাজ। আমি এবার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ওই শত্রুর লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে শেষ করে দেওয়াই হলো তোমার কাজ। আমার উপরে কি তোর ভরসা নেই? বিশ্বাসের থেকে এখন লক্ষ্যটাই বড়।
আমার লক্ষ্য পূরণের পথে যে বাধা দেবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। কালচক্র পাওয়ার জন্য আমরা খুব কাছে চলে এসেছি, কিন্তু আর একটা ধাপ পেরোতে হবে। ওই গুরুদেব মহান সাধক, উনি থাকতে এই কালচক্র তুই কিছুতেই পাবি না, এটাই আমার সন্দেহ হচ্ছে। তাহলে তুমি এক্ষুনি যাও আর গিয়ে ওই গুরুদেবকে ধাওয়া করো, এটাই হলো আমার আদেশ। রামমূর্তি বাবু, জননীকে যেভাবেই হোক পেতেই হবে। আজকে সূর্য অস্ত যাবার আগে জননীকে ওই জঙ্গলের দেবীর পুজো করতেই হবে। দুষ্ট শক্তিকে জিততে দিলে চলবে না। সব পূর্ণিমাতে দুষ্ট শক্তিদের সবসময় হারই হয়। গুরুদেব, 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 গুরুদেব! রামমূর্তি বাবু, কি হলো? রামমূর্তি বাবু, কি হয়েছে? রামমূর্তি বাবু, রামমূর্তি বাবু, কি হয়েছে আপনার? রামমূর্তি বাবু, কথা বলুন রামমূর্তি বাবু। না, আমাকে মেরো না। না, না। জননী সাবধানে। না, না। না। কার একটা চিৎকার শুনতে পেলাম না? হ্যাঁ দিদি। ঠিক আছে, আয় আমরা গিয়ে দেখি। ধুর, এদের দুজনের জন্য যত সমস্যা আমাদের জীবনে।
এরা দুজন পালিয়ে গেছে বলে সব লোকেরা আমাদের বাড়িতে এসে প্রশ্ন করে যাচ্ছে। কোথায় গিয়ে মরেছে কে জানে। সব তোমার জন্যই হয়েছে। বেচারা, ওরা দুজন কোথায় গেছে কে জানে। গুরুদেব আমাদের উপর ভরসা করে ওকে আশ্রম থেকে এখানে পাঠালেন। তুমি প্রত্যেকটা দিন নানা রকম ভাবে ওকে অপমান করেছো, মনে ব্যথা দিয়েছো। একটা দিন ওদের সাথে ভালো ব্যবহার করেছো? তার মানে বাড়ি থেকে পালিয়ে বাড়ির নাম খারাপ করবে সেটাই চাও? ওদের তো কোনো দায়িত্বই নেই, ভয় ভক্তি কোনোটাই নেই। বাবা মায়ের স্নেহ ভালোবাসা তো এরা জানেই না। কথায় কথায় আমার উপরে রাগ করা ছেড়ে ওদেরকে বোঝাও। দরকার থাকলে আসে, দরকার না থাকলে চলে যায়। কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। সব তোমার জন্যই হয়েছে। বেচারা, আমরা ছাড়া ওদের আর কেই বা আছে? এই সব কিছুর জন্য তুমিই দায়ী। অনাথ বলে তুমি ওদেরকে একটু বেশি আশকারা দিয়েছো। আমাদের এই অপমানের জ্বালা ওরা কি আর বুঝবে? আসুক ওরা আজকে, ব্যবস্থা বিলাসিনী, করছি ওদের। তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ? এটা ওদের বাড়ি, আমরা ওদের বাড়িতে থাকি। ওদের মনে এভাবে কষ্ট দেওয়াটা তোমার ভুল নয়? ভালোই বলেছো। ওরা যাই করবে, তোমাদের মতো ভালো মেয়ে হয় না বলে ওদের পা ধরে এবার থেকে আমাকে পুজো করতে হবে নাকি? শোনো, এইসব আমি পারবো না। ওদের বিয়ের বয়স হয়ে গেছে, এখনো কি ওরা এইসব করে বেড়াবে? আর তাছাড়া ওরা এভাবে লাগাম ছাড়া ঘুরে বেড়ালে কালকে ওদেরকে কে বিয়ে করবে? হ্যাঁ দিদি, আমার খুব ভয় করছে। আমরা দুজনই বাড়িতে নেই। বাড়িতে এখন কি হচ্ছে কি জানি। কাউকে আবার না জানিয়েই আমরা আবার জঙ্গলে চলে এসেছি। বাড়িতে গিয়েই আগে আমাদের দুজনকে আঙ্কেলের কাছে ক্ষমা চাইতে হবে। আমিও তো সেটাই চিন্তা করছি জননী, কিন্তু তার আগে বিরাট কোথায় আছে খুঁজে বের করতে হবে তো। অন্ধকার হওয়ার আগে যদি আমরা বাড়ি না পৌঁছাই তাহলে ওই রাজেশ্বরী আমাদের বাড়িতে এসে ঝামেলা করবে। চল আমরা যাই। বিলাসিনী, একটা সন্দেহ হচ্ছে। ওই রাজেশ্বরী আমাকে পুলিশ স্টেশনে ডেকে বিরাট কোথায় আছে সেটা জিজ্ঞেস করতে পারে বলে বিরাটকে ওরা দুজন খুঁজতে যায়নি তো? তুমি আবার যা মুখে এসেছে তাই বলেছ। যে যাই বলুক না কেন, ওরা দুজন কি বলতে পারে সেটা আমি অন্তত জানি। যাকে ঠাকুরের দয়ায় ওরা দুজন বাড়ি ফিরে আসলেই আমি বেঁচে যাই। আসবে তো, এখানেই তো আসবে। এখানে না এসে আর কোথায় যাবে? আকাশ থেকে যখন পড়েছে তখন ঝুলে তো আর থাকবে না, এখানে এসেই পড়বে। দেখো, ওদের জন্য আমাদের চিন্তা করে করে প্রেশার সুগার না বেড়ে যায়। তোমার কিছু হলে আমাকেই তো তখন দেখতে হবে। এখনই আমি হাঁপিয়ে উঠেছি। ধ্যাৎ। কোথায় গেল এরা দুজন? ছে, ওই গুরুদেবের থেকে তোর বিপদ হতে পারে বলে আমি বুঝতে পেরেছিলাম। গুরুদেবের শিষ্য তাকে রক্ষা করার জন্য সঙ্গে এসেছিল। ওকে আমি শেষ করে দিয়েছি, আর ওই গুরুদেবকেও আমি শিরচ্ছেদ করেছি। সেই জন্যই তো তোমাকে পাঠিয়েছিলাম। ওই দুজনকেই আমি একেবারে শেষ করে ফেলেছি। বেশ, আমার কাজের জন্য তুমি একদম সঠিক। আমার ওই কালচক্র অর্জনের সময় আরো কাছে চলে এসেছে। চলো, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। দ্রুত গিয়ে কাজটা শেষ করি। তোর কাজ শেষ হয়েছে বলে তুই খুশি হোস না। তুই কি কুয়োর শর্তটা ভুলে গেছিস? সময় এসে গেছে, অভিষেক করার সময় পেরিয়ে যাচ্ছে। শিবলিঙ্গ কোথায় আছে? অভিষেকের এখনই ব্যবস্থা করছি। বিলাসিনী, কি এটা? বাড়ির দুটো মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি আরাম করে বসে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ। আরে, ওরা বাড়ি ফেরেনি, তার জন্য আমি কি করতে পারি? ওদেরকে কোথায় যে খুঁজবো? আজকে জননীর কাছে আমিও নিষ্ঠুর প্রতিপন্ন হয়েছি। উত্তেজিত হওয়াটা উচিত হয়নি। ও বিরাটকে একা খুঁজতে যাবে বলার সময় তুই একা যাস না, আমি তোর সাথে যাচ্ছি, এই কথাটা বলাই উচিত ছিল আমার। দেখো, এসব ছাড়ো।
ওরা তো আর এই প্রথমবার বাড়ি থেকে বেরোয়নি, এর আগেও অনেকবার বাড়িতে না বলে বেরিয়েছে ওরা। আগেই বলেছিলাম ওদেরকে হাত পা বেঁধে এখানে ফেলে রাখলেই ভালো হতো। এখন আর কি করা যাবে, আমার কপাল। আর কি কি যে দেখতে হবে কে জানে। যান পুরুষোত্তম বাবুকে ঠিক ডেকে আছে আনুন। স্যার। পুরুষোত্তম, পুরুষোত্তম বাবু, যাও, তোমাকেই তো ডাকছে। দেখো আবার নতুন কি বিপদ এলো, যাও গিয়ে দেখো। কি স্যার, কি ব্যাপার? আপনাকে বড়বাবু ডাকছে, চলুন। আমার মেয়েদের ব্যাপারে কিছু জানা গেল? প্রবলেমে আছে তারা? সিরিয়াস? তেমন কিছু হয়নি, সবকিছু বড়বাবু বুঝিয়ে বলবেন, চলে আসুন। অষ্ট, আমার সময় হয়ে এসেছে, তোকে তাড়াতাড়ি পুজো শেষ করতে হবে। জানি, তোমাকে যে কথা দিয়েছি আমার মনে আছে। দেখো তরবারি, তোমার অভিষেকের সময় চলে এসেছে। দেখো, আমরা এইখানেই শিবলিঙ্গ পেয়ে গেছি। হে তরবারি, নিজের অভিষেকের জন্য তৈরি হও। স্যার, আমি নিজে পুলিশ স্টেশনে আসবো ভেবেছিলাম, তার আগে আপনি চলে এলেন। আমার মেয়েদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? ও, আপনি এইভাবে কথা ঘোরাচ্ছেন? স্যার, আমি কথা ঘোরাচ্ছি? স্যার, সেদিন আপনি যখন আমাদের বাড়ি এলেন, আপনি জননীর বাবার মতন ওকে প্রোটেক্ট করবেন বলেছিলেন আমাকে। এখন হ্যাঁ, সেই দিন আপনাকে আর আপনার মেয়েকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সত্যিটা জানার পরে আমি এইভাবেই কথা বলি। দেখুন, আপনার কথা ধরেই বলছি, আপনার বাড়ির মেয়েরা কোথায় গেছে সেটা জানেন না তো। আপনি যেভাবে বুঝবেন আপনার কাছে সেইভাবেই এক্সপ্লেন করছি। আপনার সুপুত্র যদি কোনো বস্তির মেয়ের সঙ্গে কথা বলে আর তাকে ভালোবাসে, তাহলে কি সেই সম্পর্কটা আপনি মেনে নেবেন? স্যার, এ কোনো বস্তির মেয়েকে কেন ভালোবাসবে স্যার? এদের হলো উঠতি বয়স, এই বয়সে ওরকম ভালোবাসা হয়েই থাকে। ওই বস্তির মেয়ে ওটাকে অ্যাডভান্টেজ হিসাবে নিয়ে যদি আমাকে এসে বলে আপনার ছেলের সাথে বিয়ে করিয়ে দিতে, আপনি কি সেটা মেনে নেবেন? স্যার, আপনার এই ধরনের প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারবো না। ইটস ওকে, আপনার উত্তরটা না হয় আমি বলে দিচ্ছি। ওই বস্তির সব লোকেরা এক জায়গায় জড়ো হয়ে যদি এইরকম করতো, আপনি বলতেন যে এইরকম করলে সবাইকে লকআপে ঢুকিয়ে দেব। তখন ওই লোকেরা কি করবে? বলতো যে ঘোরাফেরার জন্য এতদিন আমাদের মেয়েকে লাগতো, আর যেই বিয়ের কথা এসেছে তখন আপনি আপনার স্ট্যাটাসের কথা বলছেন। চল ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দিই, তাই বলতো তো?
আপনার কথার মানে আমি বুঝতে পেরেছি স্যার। ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতেই তো পারতেন আপনি, আমরা এই বিরাটকে কিডন্যাপ করে আমার মেয়ের সাথে তার বিয়ে দেবার চেষ্টা করছি নাকি? ছাড়ুন ছাড়ুন, আমি মোটেই তা বলিনি, কিন্তু ঘটনাটা সেই রকমই। যা হয়েছে সেটা স্বীকার করে নিন। এই রকম বড় লোকের ছেলে আপনি আর কোথায় পাবেন বলুন? ইন্সপেক্টর, আপনি এইরকম কথা বলবেন না। বিরাট যদি বিয়ের প্রস্তাব দেয়ও আমরা সেই বিয়েতে রাজি হব না। বিয়ে শেষ করে বাড়ি আসা অবধি সবাই এইভাবেই নাটক করে। যারা এরকম নাটক করে তাদের ঠিক রাস্তায় আনতে কি করি জানেন? সোজা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাদের খাতির যত্ন করি, তখন ওদের সব সত্যিটা বেরিয়ে আসে। ইন্সপেক্টর, আপনি ইউনিফর্ম পরে আছেন বলে মুখে যা আসছে সেটা বলতে পারছি না। মুখ সামলে কথা বলুন আপনি। আইন কিন্তু আমি অনেকটাই জানি। কি আইন জানেন আপনি? হ্যাঁ, স্যার, আপনি আমাকে আইন শেখাতে এসেছেন? ইন্সপেক্টর, কেন আপনি আমার বাবার গায়ে হাত তুলছেন? উনি কি কোনো ভুল করেছেন? এই, বেশি কথা বললে তোকেও একেবারে ভেতরে করে দেবো। বাবা আর ছেলে মিলে ধান্দা চালিয়ে যাচ্ছিস। বল, তুই কোন বড় লোকের বাড়ির মেয়েকে কিডন্যাপ করতে গিয়েছিলিস? বাবাকে তো দেখছি মেয়েদেরকে সামনে করে বড় লোকের বাড়ির ছেলেদের ব্ল্যাকমেল করছে, টাকা হাতানোর ধান্দা, আর তুইও সাপোর্ট করছিস। ইন্সপেক্টর, যা তা কথা বলবেন না। যে ব্যাপারের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই তার সাথে আমরা যুক্ত বলছেন। আমরা নিজেরা বাড়ির মেয়েকে খুঁজে পাচ্ছি না বলে টেনশনে আছি, তার উপর আমাদের নামে এই সমস্ত কথা বলছেন। এইসব দেখে এর পিছনে কোনো অদৃশ্য হাত আছে বলে আমার মনে হচ্ছে। বলুন স্যার, কে আপনাকে কত টাকা দিয়েছে, অথবা কোন মিনিস্টার গিয়ে আপনাকে এইসব করতে বলেছে? বলুন স্যার। এই, বেশি কথা বলবি না। ওই বিরাট কোথায় আছে বল। যদি রাত্রের মধ্যে বিরাট বাড়ি না ফেরে, তাহলে কোন মিনিস্টার বলেছে আর কে টাকা দিয়েছে সেটা আমি তোকে থানায় নিয়ে গিয়ে বলবো। গুরুদেব, গুরুদেব, দিদি, গুরুদেব, নিজেকে তুই সামলা জননী। ओम रुद्राय नमः, ओम भद्राय नमः, ओम शुद्राय नमः, ओम कालाय नमः, ओम काल भैरव नमः, ओम भद्राय नमः, ओम रुद्राय नमः, ओम शुद्राय नमः, ओम कालाय नमः, ओम काल भैरवाय नमः।
তুমি এবার খুশি তো তরবারি? তোমার ইচ্ছা আমি পূরণ করেছি। আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। এখনো আমার অনেক শক্তি আছে। আমার শক্তি শেষ হওয়ার আগেই আমাকে ব্যবহার করে নে। কি দেখছিস? সময় বেশি নেই। সূর্যাস্ত হওয়ার আগেই, কোনো বাধা সৃষ্টি হওয়ার আগে আমাকে ব্যবহার করে নে, আর গিয়ে কালচক্রগুলো নিয়ে নে। তুই সময় নষ্ট করিস না। ঠিক আছে, তোমার ওই শক্তি শেষ হয়ে যাবার আগেই আমাকে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তেমনি আবার তোমার কুয়োর ভেতরে চলে যাওয়ার আগে ওই কাল চক্রটাকে আমার নিজের বশে করতে হবে। জননী, আর কাঁদিস না জননী। গুরুদেব, আপনি আবার সবকিছু ছিলেন। এবার আমি কি নিয়ে থাকবো গুরুদেব? আমরা আপনাকে খুঁজতে আসছিলাম। আপনাকে যে এই অবস্থায় দেখতে হবে আমরা তো ভাবতেও পারিনি। ঈশ্বরের কি এতটুকু দয়া নেই? ভালো মানুষদের পরিণতি কি এটাই হয়? আপনার অবস্থা যারা এটা করেছে তাদের কোনোদিনও ছাড়বো না। জননী, এরকম ঘটনাই যে ঘটবে সেটাই হয়তো বিধির বিধান। মা, তোর জন্যে কোনো মতে প্রাণটাকে ধরে রেখে অপেক্ষা করে আছি। গুরুদেব, আপনার এই অবস্থা কে করলো? কারণ এখানে কোনো বড় ব্যাপার নয় জননী। সূর্য অস্ত যাবার আগে জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে পুজোটা শেষ কর। ওই দেবী আমাদের যত কষ্ট সব দূর করে দেবেন। কালচক্র। আপনাকে এই অবস্থায় ছেড়ে আমি কোথাও যাব না গুরুদেব। আমি অনেক ভুল করেছি, আর কোনো ভুল করতে চাই না। না, তোকে যেতেই হবে। সময় নেই জননী। এইটা আমার আদেশ বলে মনে কর। তোকে যেতেই হবে। সূর্য অস্ত যাবার আগে তুই পুজো কর। গুরুদেব! গুরুদেব! জননী, নিজেকে সামলা। এখন ভেঙে পড়ার সময় নয়। তোকে ধৈর্য ধরতে হবে। দেখ, হয়তো তোর হাত দিয়েই কোনো একটা বড় কাজ হতে চলেছে। আর সেই কারণে গুরুদেব তার এই পরিস্থিতিতেও বেঁচে ছিলেন শুধু তোর সাথে কথা বলবেন বলে। তোকে সাহস রাখতেই হবে। গুরুদেবের আদেশের পালন করতে হবে তোকে। আর এই কাজ তোর দ্বারাই সম্ভব। প্লিজ। দেখুন মিস্টার পুরুষোত্তম, আপনার মেয়েরা বিরাটকে কিডন্যাপ করেছে বলে আমরা কমপ্লেন পেয়েছি। আমাদের রাইটার যাতে কমপ্লেনটা রেজিস্টার না করে সেটা বলে এসেছি। আপনি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন স্যার, আমার মেয়েরা কোথায় গেছে সেটা এখনো জানি না। আপনার নাটক দেখবার জন্য পেশেন্স আর টাইম কোনোটাই আমাদের হাতে নেই। ভালো করে শুনে নিন, এখনো এফআইআর লেখাইনি।
আপনাদের শুধু আজকের দিনটা সময় দিচ্ছি, ওনার ছেলে যেন ওনার বাড়িতে পৌঁছে যায়। যদি আজ রাতের মধ্যেও ফিরে না আসে তাহলে কিন্তু আপনাদের থানায় তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেব। স্যার, এটার সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই। আর ওনার ছেলে তো আর বাচ্চা নয় যে কোলে নিয়ে পালিয়ে যাব। জননী আশ্রমে বড় হয়েছে, ও ওরকম মেয়েই নয়। আপনি মনে হয় চারদিকে কি হচ্ছে সেই ব্যাপারে কিছু খোঁজই রাখেন না। নিউজ চ্যানেলগুলো একটু ভালোভাবে দেখুন। প্রত্যেক দিনই আপনার মতো কোনো না কোনো বাবাকে অ্যারেস্ট করা হয়। বিরাট যদি ফিরে না আসে তাহলে আপনার অবস্থাও তাই হবে। স্যার, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আমাদের বাড়িতে এসে এইভাবে ঝামেলা করবেন না। আমরা বিরাটের বাড়ির লোকেদের মতো পয়সাওয়ালা না হতে পারি, কিন্তু সমাজে মান সম্মান নিয়ে বাস করি। হ্যাঁ, এটাই তো একটা পয়েন্ট। একদম ওপর তলায় যেতে হবে বলে বিরাটকে জালে ফাঁসিয়েছেন। স্যার, এইভাবে কথা বলবেন না স্যার। এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরে বড় আকার ধারণ করতে পারে। আমার এখনো আমাদের মেয়ের বিয়ে দেওয়া বাকি আছে। সেই কষ্টটা আপনাকে আর করতে হবে বলে মনে হচ্ছে না। সেই ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে বলে মনে হচ্ছে। স্যার প্লিজ স্যার, আমাকেও কথা বলার জন্য 2 মিনিট সময় দিন স্যার। আমি ওনাকে কবে থেকে বুঝিয়ে আসছি স্যার, উনি তো আমার কথা শোনেই না। ওদের দুজনকে মাথার উপরে নিয়ে নাচছে। এখন দেখুন ওরা কি কাজ করলো। ওই পুণ্যাত্মা যখন আমাদের বাড়িতে পা রাখলো, আমাদেরও শান্তি নেই, অন্য কারোরও শান্তি নেই স্যার। স্যার, এইবার ওরা বাড়ি ফিরে আসলে ওদেরকে নিয়ে আপনার হাতে তুলে দেব। ওদেরকে লকআপে পুরে আচ্ছা করে পেটাবেন। বিরাট